সেই কারণ একটা সরকারি চাকরিতে চলে যাওয়া তো সহজ নয়। সকালে ঘুম থেকে উঠে শুনছি প্যানেলটা বাতিল। আজকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার হলেতে একজন টুকলি করলো, পুরো মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। এটা কি ধরনের বিচার ব্যবস্থা? তাদের হঠাৎ করে চাকরি নেই, এটা তো ফিউচার জেনারেশনের একটা মাইন্ড সেটআপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমরা তাহলে পড়াশোনা কেন করব। ও মায়ের হয়ে জাস্টিস চাইতেই এসেছে আজকে। এখন আমাদেরকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তাতে যদি গুলি চলে আমাদের উপরে গুলি নিতেও রাজি। আমি আমার বাচ্চাকে নিয়ে সামনে দাঁড়াবো, দেখি কটা লাঠি আমার গায়ে পড়ে। ইতিমধ্যে আদালতে বিচারাধীন রয়েছে নিয়োগ প্রক্রিয়া মামলা। আগামী 7ই জানুয়ারি রয়েছে তার শুনানি এবং সেই 7ই জানুয়ারির মধ্যে বা বলতে পারেন যে 7ই জানুয়ারি পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে কিন্তু অবস্থান বিক্ষোভে বসতে চান শিক্ষক শিক্ষিকারা এবং যার জন্য তারা ইতিমধ্যে কিন্তু অনুমতির প্রতীক্ষায় বা বলতে পারেন অপেক্ষায় রয়েছে। তবে এখানে যেমনটা বললাম যে শিক্ষক শিক্ষিকা উভয়ে কিন্তু রয়েছে, বহু শিক্ষিকা রয়েছেন যারা তাদের সন্তানকে হয় বাড়িতে ফেলে রেখে এসেছেন বা এখানে কিন্তু নিয়েই এসেছেন, কারণ জানেন না আদেও অনুমতি পাবেন কি পাবেন না। তো চলুন এই বিষয় নিয়ে তারা কি বলছে একবার তাদের সঙ্গে কথা বলে নেব। দিদি, এই মুহূর্তে যেমনটা আমরা জানতে পাচ্ছি আপনারা এখনো পর্যন্ত অনুমতি পাননি, তারা বলেছে পূর্ণ বিবেচনা করবে, কিন্তু আগামীকাল আমরা দেখেছিলাম আপনাদের এখানে এক রাত থাকার সময় তারা দিয়েছিল, বেঁধে দিয়েছিল। এখনো পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য আপনারা পাবেন কিনা বা কোনো রকম কোনো সময়সীমা নেই, তো এটা নিয়ে কি বলবেন, এখন কি ভাবছেন, এখানেই কি থাকবেন আপনারা? হ্যাঁ, আমরা এখানেই থাকবো, আমরা এখান থেকে নড়ছি না, কারণ এটা আমাদের জীবন জীবিকার এবং সম্মানের প্রশ্ন। সবথেকে বড় কথা সম্মান, যেখানে পুরো সমাজ আমাদেরকে চোর হিসাবে দাগিয়ে দিচ্ছে। আমি নিজে প্রাইমারিতে চাকরি ছেড়ে এখানে এসেছি, আমি আপার প্রাইমারিতে কোয়ালিফাই করেছিলাম, সেখানে আমি যাইনি আমি এই চাকরিটা করি বলে। তারপরেও আজ আমাকে এটা কেন শুনতে হচ্ছে যে, আর আমাদের এখানে শুধু আমি একা না, এখানে ম্যাক্সিমাম লোক মানুষ আগে একটা চাকরি ছেড়ে এখানে এসেছে। সেই চাকরিটা যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম তখন কিন্তু কোথাও বলা হয়নি যে এই চাকরিটা তোমার চলে যেতে পারে বা এটা কোর্টের প্রসিডিওরের মধ্যে আছে। তা আমরা সেই জন্য অন্য চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করেছি। আমরা সেই কারণ একটা সরকারি চাকরিতে চলে যাওয়া তো সহজ নয়। সেখানে আজ হঠাৎ করে চাকরি যাওয়ার 5-6 বছর আমাদের হয়ে গেছে, অনেকে 7 বছর হয়ে গেছে। আজ আমরা হঠাৎ হাইকোর্টে একটা রায় দিয়ে দিল যে পুরো প্যানেলটা বাতিল। সকালে ঘুম থেকে উঠে শুনছি প্যানেলটা বাতিল। তাহলে সেখানে তো আমাদের জীবনের কিছুই রইল না। আমাদের চাকরিটাই আমাদের পরিবারের, আমরা মুখে ভাত তুলে দিই, আমাদের বৃদ্ধ বাবা মাকে দেখি, আমাদের বাড়িতে অনেক ক্যান্সার পেশেন্ট আছে, তাদের ওষুধ কিনতে হয়। তো সেগুলো কি হবে, বাচ্চাগুলোর কি হবে? কারণ এই 6-7 বছরে অনেক মানুষ বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে, তাদের জীবনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তা সেখান থেকে হঠাৎ করে আমাদেরকে পুরো ভিখারি করে যদি দেওয়া হয়, আমাদের অস্তিত্ব যদি আমাদের থেকে কেড়ে নেওয়া হয়, সেখানে আমরা কি করতে পারি? আচ্ছা, আপনি কি কালকে থেকে এখানে আছেন? আমি রাত 9টা অবধি ছিলাম, আমার বাড়িতে কিছু কারণে আমি গেছিলাম, আবার সকালে এখানে চলে এসেছি। কিন্তু অনেক আমার সহকর্মী আরও অনেকে এখানেই ছিলেন, রাত্রেবেলা এখানেই ছিলেন। ভাবছেন এখন যেহেতু অনুমতি পাননি এখানেই কি থাকবেন? হ্যাঁ, আমরা এখান থেকে আমাদেরকে কেউ তুলতে পারবে না, তুলতে আসার চেষ্টা করলেও তুলতে আসুক, কারণ আমাদের তো আর হারাবার কিছু নেই, আমাদের তো চাকরিটাই চলে গেছে, আর হারাবার কিছু নেই বলে আমরা আর কিছু ভয় পাচ্ছি না। দিদি, ইতিমধ্যে আমরা জানি যে একদিকে ডক্টরদের ধর্ণা, আপনাদের আন্দোলন পাশাপাশি চলছে, তো তারা তো 31 তারিখ অব্দি অনুমতি পেয়েছে, আপনাদের 7 তারিখের অনুমতির লড়াই চলছে। কোথাও কি তাদের আন্দোলন আপনাদের আন্দোলনকে অক্সিজেন দিচ্ছে যে অনুমতি পেতে পারেন? আমাদের নেতৃত্ব নিশ্চয়ই চেষ্টা করবে, এরকমই বলা হয়েছে যে সোমবার থেকে হয়তো একটা পারমিশন দেওয়া হতে পারে, কিন্তু আমাদেরকে আজকে এখান থেকে উঠে চলে যেতে বলা হয়েছে, সেটা আমরা কেউ যাব না, গেলে হবে না। এখন আমাদেরকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তাতে যদি গুলি চলে আমাদের উপরে গুলি নিতেও রাজি। ব্যাপারটা হচ্ছে আমরা কালও ছিলাম, কাল আমাদের মিছিল হয়েছে, কালকেও আমরা এখানে স্টে করেছিলাম, তারপরে আমাদেরকে এখানে চলে আসতে বলা হয়, আমরা এখানে চলে এসেছি। বাচ্চা তো আমরা প্রত্যেকেরই বাড়িতে রেখে এসেছি আমরা সবাই, এবারে বাচ্চার জন্যই এত কিছু। তারা হচ্ছে আমাদের ফিউচার জেনারেশন। আমরা এই জবটা কেন করছি? আমাদের ফিউচার জেনারেশনকে সেভ করার জন্য। এবং ব্যাপারটা হচ্ছে যে তাদের মাইন্ডে এখন কীরকম এফেক্ট পড়ছে যে আমাদের বাবা মারা যারা এতদিন একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, তাদের হঠাৎ করে চাকরি নেই, এটা তো ফিউচার জেনারেশনের একটা মাইন্ড সেটআপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমরা তাহলে পড়াশোনা কেন করব। পড়াশোনা করার পরে যদি দুর্নীতি হয়, সেই দুর্নীতিতে যদি যোগ্যদেরও বলি দিতে হয়, তাহলে তো বাচ্চাদেরকে আমরা তো হচ্ছি, আমাদের তো পুরো মেন্টাল একটা ট্রমার মধ্যে রয়েছি, দীর্ঘদিন ধরে আন্ডার প্রসিডিওর রয়েছে। আমাদের বাচ্চাদেরকে আমরা বাড়িতে গিয়ে কি বলবো যে আজকে
তোর মা আমি যদি আমার ছেলেকেই বলি যে আমি একজন ভ্যালিড ক্যান্ডিডেট, আমি একটা অন্য চাকরি ছেড়ে এসে এখানে জয়েন করেছি, আমি আগে প্রাইমারিতে জব করতাম, সেখান থেকে ছেড়ে এসে এখানে জয়েন করলাম, এখন আমার অথেন্টিকেশন নিয়ে যদি প্রশ্ন ওঠে, পুরো প্যানেলের অথেন্টিকেশন নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে এর দায় তো আমাদের নয়, এর দায়টা পুরোপুরি বর্তায় এসএসসির উপর, পুরোপুরি যায় আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছে তার উপর। এখানে আমাদের একটাই দাবি যে সিবিআই যে তথ্য দিয়েছেন অলরেডি সেখানে সেগ্রিগেট করা হয়ে গেছে, আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই। আমরা এখানে প্রায় 99-10-এর ক্ষেত্রে 92% এবং 11-12-এর ক্ষেত্রে 86% আমরা হলাম আনটেন্টেড, এবং বারবার লয়াররাও বলছেন আমরা আনটেন্টেড। আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, না সিবিআইয়ের তরফ থেকে আছে না এসএসসির তরফ থেকে আছে, এসএসসিও কিন্তু লিস্ট জমা করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্যানেলটা আজ প্রশ্নের মুখে। এবারে সেক্ষেত্রে আমরা এটাই দাবি করতে চাইছি যে আমাদের ওএমআরগুলো যেগুলো হয়েছে, যেগুলো আমাদের কাছে রয়েছে, বারবার যেটা সম্প্রচারিত হচ্ছে যে কারোর কাছে ওএমআর নেই, কিন্তু আমরা বলছি আমাদের ওএমআর আমাদের কাছে আছে, এবং ওটা আমাদেরই ওএমআর, তাতে যে সই রয়েছে সেটাও আমাদের, তাতে যে ইনভিজিলেটেড সাইন আছে এবং আমাদের অ্যাডমিট যেটা আমাদের কাছে আছে সেখানে যে ইনভিজিলেটেড সাইন আছে, দুটোই সেম। এখানে আমরা বলছি আমাদের ওএমআর অথেন্টিকেট আমরা করছি, আমরা আমাদের বারবার তো বলা হচ্ছে ওএমআর শিট নষ্ট হয়ে গেছে, এটাই যেটা আপলোড করা হয়েছিল এসএসসি সার্ভারে, যেটা আপলোড করা হয়েছিল সেই ডকুমেন্টটা তো আমাদের কাছে আছে। এবারে যদি নষ্ট হয়েও যায় সেটা তো অ্যাপয়েন্টিং অথরিটির দায়, সেটা তো আমাদের দায় না। আমরা নর্মালি ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষায় বসেছি, পাস করেছি এবং সেখান থেকে আমরা সিলেক্টেড হয়েছি, এবং এখানে আমরা যে অযোগ্য আমরা তো নই, যারা অযোগ্য যাদের এগেনস্টে অ্যালিগেশন আছে তাদের তদন্ত চলুক, সেখানে তো আমরা বলছি না যে তাদের তদন্ত বন্ধ হয়ে যাক। আমরা চাইছি আমরা যারা ভ্যালিড ক্যান্ডিডেট, যারা আনটেন্টেড, যাদের সিবিআই যাদেরকে আনটেন্টেড বলছে, যাদেরকে এসএসসি আনটেন্টেড বলছে, আমাদেরকে যেন সকলের সাথে জড়িয়ে না দেওয়া হয়, আমাদেরকে সেভ করা হোক। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এটাই বলতে চাই। হ্যাঁ, অলরেডি সেগ্রিগেটেড, সিবিআইও সেগ্রিগেট করে দিয়েছে এবং এসএসসিও সেগ্রিগেট করে দিয়েছে, একদমই তাই। যদি কিছু মনে না করেন, আপনি বললেন আপনার ছেলেকে বাড়ি রেখে এখানে এসেছেন, তো আজকে কালকে রাতে আপনি ছিলেন যেটা বলছেন, হ্যাঁ, আজকে কি থাকবেন? কারণ ইতিমধ্যে আমরা অনুমতি তো পাননি আপনারা। না, অনুমতি পাওয়া যায়নি, এখনো 2 ঘন্টা সময় চেয়েছে যে হায়ার অথরিটি কি জানাবেন। সেক্ষেত্রে যদি অনুমতি পাওয়া যায়, কারণ বাচ্চার জন্যই আমাদের এই চাকরিটাই এখন সংকটের মুখে, সেখানে যে এটাকে তো আগে আমাদের সেভ করতে হবে, তাই বাচ্চাকে সেফ রাখতে গেলে আমাদের চাকরিটাকে আগে সেভ করার জন্য এখানে থাকতে হবে। সেটাই আমরা সবাই ভেবেছি যে আমরা 7 তারিখ অবধি এই ধর্না চালাবো, কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা ছাড়া আমাদের সমস্ত রকম ইনভেস্টিগেশনের পরে আমাদেরকে বলা হচ্ছে আমরা আনটেন্টেড, এরপরে আর আমাদের কি করার আছে, আমাদের এটাই একমাত্র রাস্তা। আপনার পরিচয় দিদি, প্রথমে তো শুরু করব আপনার পরিচয় দিয়ে, এবং কোথা থেকে এসেছেন আজকে এখানে? আমি এসেছি মেচেদা থেকে, মেচেদাতে বাড়ি আমার, আর আমার কর্মক্ষেত্র হচ্ছে হাওড়া জেলা। আচ্ছা, গতকাল রাত্রে দেখলাম আমরা যে একদম রানী রাসমণি থেকে আপনাদেরকে তুলে এখানে ওয়াই চ্যানেলের এক রাতের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, আপনি কি সেখানে ছিলেন না আজকে? না, আমি কাল রাত্রেবেলায় আমার বেবির জন্য আমি থাকতে পারিনি, কিন্তু আজ সকাল থেকে এসেছি, একে নিয়ে এসেছি, বাড়িতে একে রাখার মতো কোনো পরিস্থিতি নেই, আর ও মায়ের হয়ে জাস্টিস চাইতেই এসেছে আজকে। আচ্ছা, আপনাদের যেমনটা আমরা জানতে পাচ্ছি যে অনুমতি এখনও আপনারা পাননি, আপনার যে 7 জানুয়ারি অবধি আপনার অনুমতি চাইছেন, তো এখন কি ভাবছেন? কারণ এখানে আপনার বেবি রয়েছে, আপনি যেটা বললেন যে আপনাকে বাড়ি ফিরতে হচ্ছে গতকাল, নিশ্চয়ই আজকেও আপনারা থাকতে পারবেন না? যদি পরিস্থিতি দাবি রাখে তাহলে বেবিকে নিয়ে রাত্রেবেলাতে এখানেই থাকবো। আজকে একটা রাত্রির জন্য বেবিকে সিকিউর কপি করতে চাই না, আমার বেবির ফিউচারের প্রশ্ন। আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেই চাকরি আমি এইভাবে হেলায় হারাবো না। আমার বাচ্চার ফিউচার যদি সিকিউর হয়, তাতে যদি 10টা কেন 1টা মাস যদি রাস্তায় থাকতে হয়, আমরা রাজি আছি। এখন কি ভাবছেন? মানে এই মুহূর্তে তো কোনো অনুমতি নেই, এই মুহূর্তে অনুমতি নেই, আমাদের প্রত্যেকের মধ্যে আগুন জ্বলছে, সেই আগুনের শিকিভাগও এই সরকার বা কমিশন বা কেউ সেই আঁচটা এখনো পাচ্ছে না। আমাদের কোনো অনুমতির দরকার নেই, আমরা রাস্তাতে মার খেয়ে রক্তপাত করে হলেও এখানে থাকবো। আমাদের আন্দোলন রাস্তার আন্দোলন। আজকে আমরা কোথা থেকে এসেছি, কি কষ্ট করে পড়াশোনা করেছি, যখন ফর্ম ফিল আপ করেছি, আমাদের সেই ফর্ম ফিল আপের সময় যখন প্রথমে একটা কলকাতা গেজেট প্রকাশিত হয় যে কোনো ফর্ম ফিল আপের আগে, সেখান নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি, কোনো রকম আইনি জটিলতা ছিল না। পরীক্ষা দিয়েছি 27শে নভেম্বর 2016 সাল, কোনো আইনি জটিলতা ছিল না। তারপরে বছর ভেরিফিকেশন হয়েছে, সেখানেও কোনো রকম আইনি জটিলতা ছিল না।
নেক্সট ইয়ার 2019 সালে আমরা জয়েন করি, তখনও কোনো কিছু নেই। তার 3 বছর পরে 2021 সালে সি প্যানেল নিয়ে মানে ক্যাটাগরি সি নিয়ে কমপ্লেন শুরু হয়। সেখান থেকে আমি আজকে 2016 থেকে 2024-এ 7 বছর চাকরি করার পরে আমাকে বলা হবে তুমি অযোগ্য। প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার 3 বছর পরে কেস ফাইল হচ্ছে। যদি এটা এইভাবে যদি প্যানেল বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষে কোনো সরকারি চাকরি কি সিকিউর হবে? কোনো সরকারি চাকরি কি সিকিউর হতে পারে? প্যানেল এক্সপায়ার হয়ে যাবে 10 বছর পরে যদি কারোর বিরুদ্ধে একটা অভিযোগ হয় তাহলে সবাই বাতিল। আজকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার হলেতে একজন টুকলি করলো, পুরো মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। এটা কি ধরনের বিচার ব্যবস্থা? কিন্তু রাজ্য তো বৈধ অবৈধ বিচারই করতে পারছে না। আচ্ছা, আপনি প্রশ্ন করেন, আমি এবার আপনাকে প্রশ্ন করছি, এই যে দুর্নীতি হয়েছে, এই যে অবৈধ আছে, এই ব্যাপারটা আপনারা কোথা থেকে জানলেন? কোথা থেকে জানলেন আপনারা যে অবৈধ আছে বা দুর্নীতি হয়েছে? কোথা থেকে জেনেছেন? কে জানিয়েছে? কোর্ট অর্ডার দিয়েছে। জনস্বার্থ মামলা প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি বাবু নিয়েছিলেন, জনস্বার্থ মামলা করে সিবিআইকেই অর্ডার দেন যে তোমরা তদন্ত করো। সেই তদন্ত থেকে এই বৃহৎ স্ক্যামটা উঠে আসে। তাহলে যেখান থেকে সেই সিবিআই তাদের লিস্টেতে বলছে, সিবিআই 2 অগস্ট সুপ্রিম কোর্টে সাবমিশন দিয়েছে, সেখানে লিখেছে যে আমরা 1052 ক্যান্ডিডেটকে আমাদের অফিসে ডেকে আমরা যাচাই করে দেখেছি এবং আমরা রেডি আছি। যদি আমাদেরকে সুপ্রিম কোর্ট বলে, যদি বিশ্বাস নয় আমি সেই ডকুমেন্ট আপনাকে খুলে দেখাচ্ছি, প্রত্যেকটা ক্যান্ডিডেট কে কে দুর্নীতি করেছে, ইমেলে আমরা কাদের নাম পেয়েছি, কোথা থেকে কী লেনদেন হয়েছে, কোন এজেন্টকে ধরা হয়েছে, প্রত্যেকের নাম আমরা দেব। সেই নাম ওরা হাইকোর্টেও দিয়েছিল, সুপ্রিম কোর্টেও দিয়েছিল। তাহলে সিবিআই যেখানে তদন্ত করে বার করছে দুর্নীতি হয়েছে, তাহলে সেই লিস্ট, সেই নামগুলো কেন অ্যাকসেপ্টেড হবে না? যেই ডেটার ওপর দুর্নীতি দাঁড়িয়ে আছে, যেই ডেটাটা অযোগ্যদের অযোগ্য প্রমাণ করছে, সেই ডেটাটা কেন আমাদের যোগ্য প্রমাণ করবে না? আমি আমার ওএমআর নিয়ে রাজি আছি, আমার ওএমআরে ফরেন্সিক টেস্ট হোক, আমার সাইন চেক হোক, আমার বারকোড চেন হোক। ওএমআর সিট, আচ্ছা, কেস যখন চলে দুটো এভিডেন্সের দরকার হয়, প্রাইমারি আর সেকেন্ডারি। এসএসসি 2016 সালের গেজেট অনুযায়ী লিখেছিল ওএমআর শুড বি মেনটেন ফর 1 ইয়ার। শুধু এসএসসি নয়, আপনি পুরো ভারতবর্ষের যতগুলো গভর্নমেন্ট জব আছে প্রত্যেকের রুলস দেখুন। এখন সমস্ত পরীক্ষা ওএমআরে হয়, সেখানে ম্যাক্সিমাম 1 ইয়ার, কেউ 6 মান্থ, কেউ 3 মান্থস এইভাবে রাখা হয়। তাহলে এখন 2019-এর ডিসেম্বরে প্যানেল আপনার এক্সপায়ার করে যাচ্ছে, 21 সালে কেস ফাইল হচ্ছে, 24 সালে কেসের শুনানি হচ্ছে, সেই ওএমআর কীভাবে থাকবে? আমার আজকে লিখিত খাতা নেই বলে আমার চাকরিটা চলে যাবে? আজকে ধরুন আমার কোনো সার্টিফিকেট পড়ে গেছে, কলকাতার আমরা সিইউ থেকে আমার গ্র্যাজুয়েশন, সিইউতে বন্যায় দলিল ভেসে গেল, তার মানে আমি গ্র্যাজুয়েশন করিনি। আমার গ্র্যাজুয়েশনটা কি মিথ্যা হয়ে যায়? হয়ে যায় কি? হয় না। আমাদের শুধু একটাই দাবি, হাইকোর্টে আমরা পার্টি হইনি, কারণ আমরা নিজেদের যোগ্যতার প্রতি এতটাই কনফিডেন্স ছিলাম। বা আমি যখন চাকরি করতে যাচ্ছি, আমি কি চাকরি যখন করবো যেই কমিশনার, আমি কি সেখানে কি গোয়েন্দা লাগিয়ে বলবো যে তুমি কি দুর্নীতি করছো? আমি যেই হলে বসে পরীক্ষা দিচ্ছি সেই হলের কি 100 জনের আমি গ্যারান্টি দিতে পারবো যে কেউ দুর্নীতি করছে না? এটা কি সম্ভব কখনো? তাহলে অন্যের দুর্নীতি, অন্যের চুরির দায় কেন আমার ওপর এই বিচার ব্যবস্থা চাপাবে? এইটা কেন আমি মেনে নেব? শুধু দেখুন, এই প্যানেলেতে আমি 8.5 বছর প্রাইমারি জব করেছি। আমার প্রথম চাকরি 2011 সালে জানুয়ারি মাসে আমি সিঙ্গুরে জয়েন করি। 2019 সালে সেই চাকরি আমি ছেড়ে দিয়ে এসে আমি এই চাকরি জয়েন করি, যেখানে 8.5 বছর চাকরির পর 1 বছর পরেতেই আমার 10 ইয়ার্স ইনক্রিমেন্ট হয়ে যায়, আমি হেড টিচারশিপের জন্য অ্যাপ্লাই করতে। সেই সুবিধা ছেড়ে আমি এখানে এসেছি। আজকে আমার 14 বছরের গভর্নমেন্ট জব, আজকে 14 বছরের গভর্নমেন্ট জব কি একটা দুর্নীতি করলো, সরকার করলো না, কমিশনার দেখার দরকার নেই, তার দায় আমার উপর বিচার ব্যবস্থা চাপিয়ে দেবে? আচ্ছা, হাইকোর্টের যে অর্ডার কপি যদি আপনারা পেয়ে থাকেন বা না পড়ে থাকেন, আমাদের তো মুখস্থ হয়ে গেছে, আমি বলছি, সেখানে লেখা আছে উই হ্যাভ 3 অপশন। ফার্স্ট, যারা প্রথম মামলা করেছে মামলা খারিজ করো, দ্বিতীয় হচ্ছে যে আলাদা করো, তৃতীয় হচ্ছে প্যানেল ক্যান্সেল করো। ওরা কি করলো? প্রথম দুটোকে বাদ দিল। প্রথমটা বললো না দুর্নীতি হয়েছে, মামলা খারিজ করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে সেগ্রিগেট করা, লিখছে উই ক্যান নট সেপারেট স্যাফ ফ্রম দ্য গ্রেন। এত তো আমরা চাষি পরিবারের মেয়ে, আমার বাড়িতে রোজ ধান জ্বালা হচ্ছে, রোজ তুষ ফেলা হচ্ছে না, ধান থেকে তুষ ফেলা যায় না। হাইকোর্টে সেই প্রচেষ্টাটা করা হয়নি। কেন আলাদা করে হাইকোর্টে একটা কমিশন বসছিল, বাক কমিটি, সেখানে তো একজন প্রাক্তন বিচারকের আন্ডারে সেই বাক কমিটি যে সমস্ত তথ্য দিয়েছে সেখানেও আমার নাম নেই। আমার কেন? এখানে যতজন আছে কারুর নাম নেই। এই অন্যায় কেন মানব? আমাদের ইন্ডিভিজুয়াল এতজনের জীবনের সংশয়, আমার 1 into 5 প্রত্যেকে ফ্যামিলি হচ্ছে গুণ করুন,
কতজন দাঁড়ায়? লক্ষ লক্ষ লোকের জীবন মরণের সমস্যা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। আমরা সিবিআই সামনে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে রাজি আছি। ওএমআর নিয়ে আমাদের সমস্ত কিছু চেক করুক যে কোথা থেকে আমরা করেছি। আমরা এইটা শুনবো না যে আমি অপারক, তোমাকে আলাদা করতে তাই তোমাকে ছুঁড়ে ফেলে দিলাম। এটা রিজন হতে পারে না আমাকে ছুঁড়ে ফেলে দেওয়ার। তো এই আর অপারেট করে সেটা ওনাদের ত্রুটি, আমাদের ত্রুটি না। এই মুহূর্তে তো কি ভাবছেন এখানে থাকছেন? এই মুহূর্তে আমরা এখান থেকে কেউ নড়বো না, আমরা এখান থেকে কোথাও সরবো না। কি বলছেন? অনুমতি হোক বা না হোক, অনুমতি হোক বা না হোক আমরা এখান থেকে সরছি না। আজকে পুরো পশ্চিমবঙ্গের জনগণ দেখুক যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর আমরা কোনো চাকরি প্রার্থী না, উই আর জব হোল্ডার্স, লাঠিচার্জ করছি, রক্তপাত করছি। তাতে যদি পশ্চিমবঙ্গের মানুষ বাহবা দেয়, খুশি হয়, তো তাই হোক, তাতেই রাজি আছি। আমি আমার বাচ্চাকে নিয়ে সামনে দাঁড়াবো, দেখি কটা লাঠির ঘা আমার গায়ে পড়ে। আমার চাকরি আছে ঝাড়গ্রাম, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রাম থেকে, মানে কালকে থেকে আপনাদের আন্দোলন শুরু হয়েছে, আপনি কালকে থেকে এখানে আছেন? হ্যাঁ, আপনাদের প্রথমে তো রানী রাসমণি থেকে তুলে এখানে আনা হয়েছে, সারা রাত এখানেই ছিলেন? আমি রাতে ছিলাম না, ওই বাচ্চার অসুবিধা আছে, ওর অটিজম আছে, ও কথা বলতে পারে না, তো ওই জন্য ওকে করে আমি আবার সকালে চলে এসেছি। আচ্ছা, আজকে কি মানে আজকেই তো আপনাদের অনুমতি এখনো দেয়নি, কি করবেন আজকে? কি থাকবে? থাকতে তো হবেই, আমাদের জীবন মরণের প্রশ্ন। আমাদের যতক্ষণ ওরা যোগ্যদের তালিকা দিচ্ছে না, আমরা এখানেই থাকবো। অনুমতি কিন্তু আপনারা পাননি, কারণ কালকে আমরা দেখলাম যে একটা বিশাল পুলিশ বাহিনী এসেছিল আপনাদের তুলে দেওয়ার জন্য। আজকে যদি অনুমতি না পেয়ে আপনারা এখানে থাকেন, ঠিক একই পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, কি করবেন, কি ভাবছেন? আমরা আমাদের লড়াই লড়তে থাকবো, আমাদের কিছু করার নেই। ওরা যদি টেনে তুলে দেবে, কিন্তু আমরা এখানেই থাকবো। 7 তারিখ অবধি? হ্যাঁ, আমরা 7 তারিখ অবধি এখানেই থাকবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।